গত 2-3 দিন ধরে এরকম অবিশ্রান্ত বৃষ্টি হওয়ার দরুন চারিদিকে জল থই থই করছে। বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। মাঠ ঘাট খাল বিল কানায় কানায় ভরে উঠেছে। ক্রমশ ওই গ্রামের মানুষের মনে দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে। ঠিক এমন সময় নদীর বাঁধ ভেঙে গেল। ওরে সর্বনাশ হয়ে গেছে রে, নদীর বাঁধ ভেঙে গেছে, পালা সবাই পালা। যে যা নিতে পারলো সেটা সঙ্গে নিয়ে ঘর ছেড়ে পালাতে লাগলো উঁচু জায়গার আশ্রয়ের খোঁজে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে গ্রামের স্কুল বাড়িটাই ছিল মানুষের একমাত্র আশ্রয়স্থল। মসলন্দপুর, তালতলা, কুটিপাড়া, কাটাবাগান, গোবিন্দগঞ্জ সব গ্রামগুলোই ছিল জলের তলায়। কত লোকজন, গবাদি পশু যে জলের স্রোতে ভেসে গেল তার হিসেব রইল না। যতদূর চোখ যায় শুধু জল আর জল। ঘোলা জলের মাঝে মাঝে কিছু তাল গাছ, নারকেল গাছ বা বড় বট গাছের শুধু মাথাগুলো জেগে আছে। সাধারণ মানুষের কষ্টের কোনো শেষ ছিল না। একেই তো বন্যা, তার উপর বৃষ্টি। স্কুল বাড়ির ছাদে ত্রিপল টাঙিয়ে প্রচণ্ড কষ্টের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছিল গ্রামবাসীরা। দুদিন পর বৃষ্টি একটু থামলো বটে, কিন্তু সরকারি তরফে ত্রাণের কোনো ব্যবস্থা হলো না। এই সময় পুরাণ ফাউন্ডেশনের সদস্য সোমনাথ ও সুখরঞ্জন বন্যা দুর্গতদের সাহায্য করবে বলে ঠিক করলো। ওরা আরও কয়েকজন সদস্যকে নিয়ে ত্রাণ সামগ্রী বন্টন করতে শুরু করলো। সুখরঞ্জন একটা মোটর চালিত বোটে কিছু শুকনো খাবারের প্যাকেট সাজিয়ে নিল। তালতলা পার হয়ে যাওয়ার সময় খাবারের প্যাকেটগুলো যেন একটু অস্বাভাবিকভাবে নড়ে উঠল। বাতাসে কেমন যেন একটা বোটকা গন্ধ ভেসে এলো। সুখরঞ্জন সেটা খেয়াল করল না। ওরা কুটিপাড়ায় পৌঁছে গেল। দয়া করে আপনারা সবাই লাইন দিয়ে দাঁড়ান। আপনাদের জন্য আনা খাবারগুলি সুষ্ঠুভাবে বন্টন করতে আমাদের সাহায্য করুন। খাবার পাওয়ার আশায় আর আনন্দে অভুক্ত মানুষগুলো চঞ্চল হয়ে উঠল। একে একে লাইনে দাঁড়ালো, কিন্তু খাবারের প্যাকেট খুলতেই সুখরঞ্জনের সহকারী অবাক হয়ে গেল। আরে দাদা, খাবারের প্যাকেট থেকে বিশ্রী দুর্গন্ধ বেরোচ্ছে। এগুলো তো কাউকে দেওয়া যাবে না, সব নষ্ট হয়ে গেছে। সে কি রে, কিভাবে নষ্ট হলো? যে দোকান থেকে খাবার কেনা হচ্ছে সেই দোকানদার নিশ্চয় ঠকিয়েছে আমাদের। এতগুলো মানুষ খাবার আর জলের অপেক্ষায় আমাদের উপর বিশ্বাস করে বসে আছে। কি করি এখন? আচ্ছা, আমি এখনই সোমনাথকে ফোন করছি ভালো খাবার আনার জন্য। হ্যালো, হ্যাঁ হ্যালো সোমনাথ ভাই, বলছি এখানে যে খাবারের প্যাকেটগুলি আনা হয়েছে সবই পচা দুর্গন্ধযুক্ত। কি বলছিস রে? বাচ্চা বুড়ো সকলেই খিদে অস্থির হয়ে পড়েছে। চোখে দেখা যায় না এদের দুরবস্থা। ভালো খাবার নিয়ে একটু জলদি আয় না ভাই একটু। এখানে তো সবই টাটকা খাবার, তোর ওখানে কেন যে পচা খাবার গেল সেটাই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ভালো খাবারের প্যাকেট নিয়ে রওনা দিচ্ছি। ভাই তুই এদিকটা সামলে নে, আমি কুটিপাড়া সুখরঞ্জনের কাছে যাচ্ছি। তালতলায় সব খাবার দিয়ে দেন বাবু, কুটির পাড়ায় নিয়ে গেলে কোনো লাভ হবে নি। আরে স্বার্থপরের মতো কথা বলো না। তোমরা তো তবু খাওয়ার জন্য কিছু পেয়েছো, কিন্তু কুটিপাড়ার কাউকে কিছু খাবার দেওয়া যায়নি। আমাকে এক্ষুনি যেতে হবে। সোমনাথের যখন জ্ঞান ফিরল তখন সে দেখল সুখরঞ্জন তার সামনে দাঁড়িয়ে আছে। কি হয়েছে সোমনাথ? তুইও শেষ পর্যন্ত পচা খাবারই আনলি। আমি তোকে আগেই বলেছিলাম সব পচা খাবার। এখন নিজের চোখে দেখ কতটা ঠিক না ভুল। না রে ভাই, আমি ভালো খাবারই নিয়ে আসছিলাম, কিন্তু স্পষ্ট দেখলাম পথের মধ্যে একটা পিশাচ খাবারের মধ্যে ঢুকে সব খাবার নষ্ট করে দিচ্ছে। কি যাতা বলছিস? এখানে ভূত পেত আসবে কি করে? না না, এই বাবু ঠিকই বলেছেন।
এই গ্রাম অভিশপ্ত, বাইরে থেকে খাবার আনলেই এই সব খাবার পচে যায়। অভিশাপ? কি সেই অভিশাপ? কারণ সঠিক জানি না বাবু, তবে শুনেছি এক তান্ত্রিকের অভিশাপ নেগেছিল আমাদের গ্রামে। একটা ঘটনার কথা বলছি শুনুন। আজ থেকে প্রায় 10 বছর আগে নতুন একজন লোক থাকার জন্য এ গ্রামে এসেছিল। গৃহপ্রবেশের দিন হাড়ঝিরঝিরে গ্রামবাসীরা যখন সেই অনুষ্ঠানে খেতে গেছিল, তখন সব ভালো ভালো খাবার পচে যায়, আর তখনই বাইরে থেকে পৈশাচিক হাসির শব্দ শোনা যায়। গ্রামের ওপর আমার অভিশাপ বলে গেছিস তোরা। গ্রামের বাইরে থেকে কোনো খাবার এলে তোরা তা খেতে পারবি না, সব পচা খাদ্যে পরিণত হবে। গ্রামের এই জমিতে চাষবাস করে যা ফসল উৎপন্ন করতে পারবি তাই তোরা খেতে পারবি, অন্য কিছু নয়। সেই পিশাচ তান্ত্রিকের অভিশাপের ফলস্বরূপ আমরা নিজেদের জমিতে চাষ করা ফসল আধ পেটা খেয়ে বেঁচে আছি। পিশাচ গ্রামকে ভালোবাসে, কিন্তু গ্রামবাসীদের নয়। আর এখন বন্যায় তো আমাদের সব ফসল নষ্ট হয়ে গিয়েছে। আমাদের এবার হয়তো না খেয়েই মরতে হবে। তা আপনারা এর কোনো বিহিতের চেষ্টা করেননি? বহু চেষ্টা বিফলে গেছে। তাছাড়া এই অভিশাপের জন্য এই গ্রামের অনেক অধিবাসীরাও দায়ী। তবে কেউ গ্রাম ছেড়ে পালাতে পারে না। কেউ এই গ্রাম ছেড়ে একদিনের বেশি বাইরে থাকলে সে আর বেঁচে থাকে না বাবু। হে কেমন অভিশাপ! মহা সমস্যায় পড়ে গেল। এখন তোমাদের পেট ভরাবো কি করে? আমাদের গ্রামের বাইরে গিয়ে খাবার খেয়ে আবার ফিরে আসতে হবে আমাদের এই গ্রামে, তবেই আমরা বাঁচতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাই করব। জীবন বাঁচানোর স্বার্থে আমাদের এই দুরূহ কাজ করতেই হবে। তবে আর একটা কাজ আমি করব। কি কাজ বাবু? আমার একজন বন্ধু তন্ত্র সাধক, তাকে ডেকে নিয়ে এসে এই অভিশাপ খণ্ডনের ব্যবস্থা আমি করব। তাহলে তো খুব উপকার হয় বাবু। ভগবান আপনার মঙ্গল করবেন। আপনি তাকে ডেকে আনার ব্যবস্থা করুন। সোমনাথ আর সুখরঞ্জন কুটিপাড়ার গ্রামবাসীদের গ্রামের বাইরে নিয়ে গিয়ে খাবার খাইয়ে আবার গ্রামে ফিরিয়ে দিয়ে যেতে লাগলো। সোমনাথ তার বন্ধু শম্ভুনাথ তান্ত্রিকের কাছে গিয়ে সমস্ত ঘটনা জানালো। দেখ শম্ভু, আমি যা যা শুনেছি সবটাই তোকে বললাম। এবার সমস্যার সমাধান পুরোটাই তোর হাতে। সোমনাথ, তুই তো তন্ত্রে মন্ত্রে বিশ্বাস করতিস না, হঠাৎ আমাকে মনে পড়লো কেন তোর? আগে বিশ্বাস করার মতো কোনো প্রমাণই আমি পাইনি, কিন্তু চোখের সামনে যা দেখেছি তা অবিশ্বাস্য হলেও সত্যি। সুতরাং এর সমাধান তন্ত্র দ্বারাই সম্ভব। শম্ভুনাথ রাজি হলো। পরদিন সোমনাথরা দুজনে মোটর বোটে খাবার সাজিয়ে নিয়ে কুটিপাড়ায় প্রবেশ করল। আর সঙ্গে সঙ্গে শুরু হলো সেই অলৌকিক কাণ্ড কারখানা। শম্ভুনাথ তান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে জল ছিটিয়ে দিতে লাগলো খাবারগুলোর উপর, কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না। খাবার থেকে কিলবিল করে পোকা বেরোতে থাকলো। ছিটিয়ে দেওয়া জলগুলো আগুনের স্ফুলিঙ্গের মতো উড়ে যেতে লাগলো। এ কোনো সাধারণ প্রেতাত্মা নয় সোমনাথ, এর বিপুল শক্তির সাথে লড়াই করা কঠিন। একসাথে দুটি প্রেতাত্মা একজোট হয়েছে। ফিরে চল সোমনাথ, বোটের মুখ ঘুরিয়ে দে তাড়াতাড়ি। কে তুমি? কেন নিরীহ গ্রামবাসীদের কষ্ট দিচ্ছ? নিরীহ 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 ওরা কেউ নিরীহ নয়, ওরা এক একটা স্বার্থপর। কারণ ভালো মানুষের সুযোগ নিয়ে তার সাথে যেমন খুশি ব্যবহার করবে, আর আর প্রয়োজন ফুরিয়ে গেলে অসহায় মানুষটার পাশে কেউ দাঁড়াবে না, কেউ না। ধীরে ধীরে কষ্ট সহ্য করে মরতে হয় তাকে। উপকারী অপকার ভুলে যায় ওরা, ওরা ওরা অকৃতজ্ঞ। কি এমন ঘটেছিল যার জন্য গ্রামবাসীদের অভিশাপ দিয়ে প্রতিশোধ নিচ্ছেন? এমনি এমনি অভিশাপ দিয়েছি।
ওই অভিশাপের পিছনে কত যে দুঃখ লুকিয়ে আছে জানো? আমি হলাম মনতোষ ঠাকুর। আমি ছিলাম তান্ত্রিক। বৃদ্ধ বয়সে আমি পেশাগত কাজ ছেড়ে বাড়িতে বসে গেলাম। আমার স্ত্রী জীবিত ছিল না, একটি মাত্র ছেলে প্রিয়তোষ ছিল আমার একমাত্রই সম্বল। সে তন্ত্র মন্ত্র পছন্দ করত না, তাই সারা জীবন ধরে উপার্জিত টাকা পয়সা দিয়ে প্রিয়তোষকে একটা মুদিখানা দোকান করে দিয়েছিলাম। হ্যাঁ, আমি ছিলাম খুব মোটা। আমার এক জায়গায় বসে কাজ করার জন্য মুদি দোকান উপযুক্ত ছিল। আমি খুব কম লাভে জিনিসপত্র বিক্রি করতাম। আমি আমার গ্রাম ও গ্রামবাসীদের খুব ভালোবাসতাম, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সব সময় সেই চেষ্টা করতাম। প্রথম আমার দোকানে বেশ ভালো পরিমাণ বিক্রি বাটা হতে লাগলো। কিছুদিন পরেই আমার বিয়ে হলো, একটি কন্যার পিতাও হলাম আমি। খুব সুখে দিন কাটছিল আমার, কিন্তু এত সুখ কপালে সইল না। গ্রামের লোকজন বাকিতে মালপত্র নিয়ে যেতে থাকলো। আমিও বিশ্বাস করে তাদের মালপত্র দিতে থাকলাম, কিন্তু ধীরে ধীরে বাকি বকেয়া বাড়তে থাকলো। কেউ নিজের আর্থিক দুরবস্থার কথা জানিয়ে জিনিসপত্র চাইলে আমি তাদের ফেরাতাম না। গ্রামবাসীদের মুখে সবসময় হাসি দেখতে চাইতাম আমি। বলি, এভাবে সবাইকে ধার বাকিতে মালপত্র বিক্রি করলে আমাদের চলবে কি করে? এমনিতে তো লাভের পরিমাণ একদম কম, আবার তার উপর ধার। দেখো, আমি চাই না কোনো গ্রামবাসী না খেতে পেয়ে মারা যাক, তাই দুঃসময়ে ওদের পাশে থাকার চেষ্টা করি। আমাদের ডাল ভাতের জোগাড় তো হয়েই যাচ্ছে, তাই না? মাঝে মাঝে দল বেঁধে আসা বানরগুলোকে হাসি মুখে খাবার দিতাম। আমি ভাবতাম ওরাই আমার ভগবান, ওদের দয়াতেই আমার দোকানে খদ্দের আসবে। কিন্তু আধুনিকতা আমার বিপদ ডেকে আনলো। আধুনিকতা বিপদ ডেকে আনলো কেমন করে? কিছুদিনের মধ্যেই পাশের শহরতলিতে একটা আধুনিক শপিং মল খুলল। গ্রামের মানুষ বেশি ছাড় পাওয়ার লোভে সেখান থেকেই কেনাকাটা আরম্ভ করল। কৌতূহল বশত খোঁজ নিয়ে দেখলাম আমার দোকানের মতো একই মানের জিনিসপত্র শপিং মলে চকচকে প্যাকেটে বেশি দাম। আমার দোকানে বিক্রি একদম কমে গেল। গ্রামবাসীরা লুকিয়ে লুকিয়ে শপিং মলে যেতে থাকলো। যদি সামনাসামনি ধরা পড়তো তাহলে অজুহাত দেখাতো। কি গো দাদা, সব জিনিসপত্র শপিং মল থেকে কিনলে হবে?
আমাকেও একটু দেখো। আরে যাবো দাদা যাবো, এই সবই তো তোমার কাছ থেকেই নিই বলো। এই তোমার কাছে তো এই জিনিসটা ছিল না, তাই গিয়েছিলাম আর কি। আমার বউ আর ছেলেকে নিয়ে জামা কাপড় কেনাকাটার জন্য শপিং মলে গিয়েছিলাম, আর সেখানেই মুদিখানার সব কিছু পেয়ে গেলাম, তাই আর তোমার কাছে যাইনি। আবার গ্রামবাসীদের কাউকে কাউকে বকেয়া টাকার কথা বললেই রেগে উঠত। ওই তো কটা টাকা তুমি পাবে প্রিয়দা, তার জন্য সকলের সামনে আমার কাছে তাগাদা করছো? আমি কি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি নাকি? আমি মুখের ওপর বেশি কিছু বলতে পারতাম না। আমি ভাবতাম শপিং মলে কেনাকাটার ছাড়ের সুযোগ বেশি পায় বলে হয়তো সেখানে যায়। আমার দোকানেও চটকদার প্যাকেট করা মালপত্র রাখতে শুরু করলাম। এমনকি শপিং মল থেকে নগদ টাকা দিয়ে জিনিসপত্র এনে রাখলাম, যাতে ওই জিনিসটা কেনার জন্য খদ্দের শপিং মলে না গিয়ে আবার আমার কাছ থেকে কিনে নেয়। ভেবেছিলাম অন্তত পক্ষে খদ্দেরগুলো আসুক আমার দোকানে।